This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শরতে দুর্গাপুজোর আগে বাঙালির কান সে তো মহিষাসুর মর্দিনী শুনে শুনে অভ্যস্ত। মহালয়া রেডিও একদম রাজ্যটো। সেই জায়গাটায় হঠাৎ এই বসন্তে কেন মহালয়া শোনাচ্ছি আপনাদের? বাসন্তী পুজোর ডেট সামনে, সেটা ভাবছেন তো? সেটা এপ্রিলের প্রথম সপ্তাহে, আর বাসন্তী পুজোর আগে মহালয়ার চল নেই। তাহলে মহালয়া কেন ভাবছেন তো? অকাল বোধনেরও অকাল বোধন করছি কি না? করছি কারণ ওই অস্ত্রদান প্রক্রিয়া। মহিষাসুরকে বধ করার আগে দেবী দুর্গাকে বিভিন্ন দেবতারা কীভাবে তৈরি করেছিলেন, ইকুইপ করেছিলেন আর কি, অস্ত্রশস্ত্র দান করেছিলেন যার যার মতো আর কি। ঠিক যেরকম না, এটা তো আবার এখন উল্টে গেছে, কিন্তু খানিকটা ওই যেরকম ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে লড়তে শুরু করলো, তখন জেলেন্সকিকে ইউরোপের বিভিন্ন দেশ তাদের সাধ্য মতো সব অস্ত্রশস্ত্র দান করেছিলেন। যদি এখন জানা যাচ্ছে এগুলো ভোঁতা অস্ত্র ছিল, কিন্তু এক্ষেত্রে তো দেবতারা তাদের সেরা অস্ত্রগুলোই দেবী দুর্গাকে দান করেছিলেন। এটা কিন্তু আমাদের মুখস্থ। প্রত্যেকবার ওই ভোরবেলায় মহালয়ার দিন সকালবেলা ওই কে কীভাবে কী দিচ্ছেন তার কমেন্ট্রি আজও শুনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায়। কেউ দিচ্ছেন চক্র, কেউ দিচ্ছেন শঙ্খ, শিব দিলেন ত্রিশূল, মানে সবাই মিলে অস্ত্র শস্ত্র দিয়ে দুর্গাকে যুদ্ধের জন্য তৈরি করে দিলেন। ছোটোবেলার থেকে এতবার শুনেছি না, আর ওই দূরদর্শনে মহালয়ার অনুষ্ঠান চালু হওয়ার পর থেকে এতবার দেখেছি, মুখস্থ হয়ে গেছে। এই আশেপাশে কাউকে এই অস্ত্র শস্ত্র নিয়ে যখন সাজতে দেখি না, কি মনে হয় জানেন? আরে এইরকমভাবে সবাই মিলে কে অস্ত্র শস্ত্র দিয়ে সাজাচ্ছে, এরা কি ওই মহালয়ার থেকে ইন্সপায়ার্ড, মানে অনুপ্রাণিত হয়েছে? অনুপ্রেরিত এটা ব্যাপার, মানে অনুপ্রেরণা জিনিসটা না ভীষণ একটা কঠিন জিনিস, জানেন তো? সাধারণত বড় থেকে ছোটদের মধ্যে অনুপ্রেরণার ঢেউটা প্রবাহিত হয়, মানে বড়দের দেখে ছোটরা শেখে, অনুপ্রাণিত হয়। আপনার পরিবারে যা হয়, রাজনীতির পরিবারেও তাই হয়, একদম সেম টু সেম, সমান। এবং আলটিমেটলি রাজনৈতিক দলগুলো তো আসলে একটা পরিবারই, তাই না? বাইরের থেকে দেখে মনে হবে একটা জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার। যেই একটু ভেতরে ঢুকবেন, কি দেখবেন? ওরে বাবা, এ তো একদম আমাদের মতো। কোথায় জয়েন্ট ফ্যামিলি? ভেঙে চুরে সব টুকরো 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 ওই নিউক্লিয়ার ফ্যামিলি। আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা শরীর, আলাদা রান্নাঘর। উৎসবে অনুষ্ঠানে একসঙ্গে দেখা হলে ফ্যামিলি ফটো ওঠে, এখনও ওঠে। তখন বোঝা যায় যে পরিবার কতটা বড়। কিন্তু আসলে ওই তখন হয়তো মনে হবে ওই বিন্দু বিন্দু যোগ করেই তো সিন্ধু তৈরি হচ্ছে। কালকে যেরকম এ রাজ্যের শাসক দলের ফ্যামিলি গ্যাদারিং, ফ্যামিলি গেট টুগেদারও বলতে পারেন, পারিবারিক অনুষ্ঠান আছে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই মহালয়ার অস্ত্রদানের দৃশ্যটা আমার মনে পড়লো কেন? সেটাও ওই বললাম টুকরো টুকরো ফ্যামিলির মধ্যে নিউক্লিয়ার ফ্যামিলি যেগুলো লুকিয়ে রয়েছে, সেরকম একটা নিউক্লিয়ার ফ্যামিলির কথা মাথায় রেখে এবং তাদের কার্যকলাপ দেখে। বীরভূম, সেখানে তৃণমূলের দুই বড় শরিক আছে। বড় শরিক তার নাম অনুব্রত মণ্ডল, ছোট শরিক কাজল শেখ। সিনিয়রিটির জায়গা থেকে আমরা ওই বড় ছোটটাকে বাঁচলাম আর কি। আসলে কে বড় আর কে ছোট সেটা কিন্তু ওই ঈশ্বরই জানে। মাথায় মুকুট, পরনে যুদ্ধ সাজ। গত কয়েকদিনে এই দৃশ্য দেখতে দেখতে বীরভূমবাসীর চোখ পচে যাওয়ার জোগাড়। 7ই ফেব্রুয়ারি 2025, সাঁইথিয়ার মিলন উৎসব কমিটির মঞ্চ। উপস্থিত ছিলেন কাজল শেখ। বীরভূমের জেলা সভাধিপতির হাতে তুলে দেওয়া হয় সুদর্শন চক্র। 8ই ফেব্রুয়ারি 2025, কাজলের হাতে যেদিন উঠেছিল সুদর্শন চক্র, ঘটনাচক্রে ঠিক তার পরের দিন অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হয় রূপোর বাঁশি। ঘটনাস্থল সেই সাঁইথিয়া।
23শে ফেব্রুয়ারি 2025, এবার ইলামবাজার। অনুগামীরা অনুব্রত মণ্ডলের হাতে যেই না তুলে দিলেন তীরধনুক, অমনি 25শে ফেব্রুয়ারি 2025 সাঁইথিয়ার তৃণমূল ছাত্র পরিষদের কাজল অনুগামীরা তাদের দাদার হাতে তুলে দিলেন ত্রিশূল। আমি বীরভূম জেলার সভাধিপতির আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে। স্বভাবতই জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্পদে মানুষের পাশে থাকার অঙ্গীকার আজকের মঞ্চ থেকে আমি করে যাচ্ছি। ত্রিশূলটা হাতে নিয়েই হুল ফুটিয়েছিলেন কাজল শেখ। তাকে সভাধিপতির আসনে যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন সেটা মনে করিয়ে। এই নিয়েই তো যাবতীয় কনফিউশন। বীরভূমে দিদির দূত আসলে কে, অনুব্রত মণ্ডল নাকি কাজল শেখ? এই বিভ্রান্তি থেকেই তো দুই নেতাকে সমানে অস্ত্র দান করে চলেছেন অনুগামীরা। আর ভালোবাসার মাস জুড়ে অস্ত্রের ছনছনানি টের পাচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। দেখুন, একটার পর একটা সভা আর একটার পর একটা অস্ত্রদান। কেউ দিচ্ছেন চক্র, কেউ দিচ্ছেন গদা, কেউ দিচ্ছেন ত্রিশূল। আর সেই সব হাতে নিয়ে কখনো অনুব্রত মণ্ডল, কখনো কাজল শেখ হাসি মুখে পোজ দিচ্ছেন, অস্ত্র নিয়ে রণসাজে সজ্জিত হচ্ছেন। চললো মেয়ে, এরা সেটা দুর্গা ঠাকুরের সময় বলেছিল চললো মেয়ে আর কি, কিন্তু এখানে তো সেটা বলা যাবে না। এখন রথী মহারথীরা যুদ্ধে চললেন আর কি, এরকম একটা ব্যাপার। দেখুন, যেখানে অস্ত্র হাতে হাতে, যেখানে অস্ত্র দান সভায় সভায়, সেখানে অস্ত্রে অস্ত্রে ঠোকাঠুকি লাগার সম্ভাবনা কতটা অস্ত্রের ঝনঝনানি শোনা যেতে পারে সেটা তো পরিষ্কার। নাকি এগুলো শুধুই শোপিস, ওই গো অ্যাজ ইউ লাইক হচ্ছে, যেমন খুশি সাজো। এবার তাতেও দেখুন সাজ্যের রণসাজেই এই মনে হচ্ছে যেন তো এই রাজপুতানা একসময় রাজপুতরা যোদ্ধার জাত। এই বীরভূমটাও আসলে রাজপুতানারই একটা এক্সটেনশন আর কি মনে হচ্ছে। ওখানকার লোকজন দেখুন সারাক্ষণ কিরকম একটা রণংদেহী মনোভাবে রয়েছে। দেখুন, এই অনুগামীরা তারা যখন মনে হচ্ছে যে তাদের নেতাদের সাজাচ্ছেন, বা সবাই সাজাচ্ছে, দুপক্ষই সাজাচ্ছেন, দুই শরিক তার বড় কর্তাদের সাজাচ্ছেন। কিন্তু মুশকিল হচ্ছে সবটাই তো এই বড় একটা বৃহত্তর পরিবারের ছোট ছোট অঙ্গ, তাই না? তাহলে তারা এত খরচা করে আলাদা আলাদা এরকম সংবর্ধনার আয়োজন করছেন কেন? এত সময় আর টাকা দুটোই নষ্ট হচ্ছে। তার বদলে বীরভূমের তৃণমূল কর্মীরা এই দুজনকে একই মঞ্চে একই সঙ্গে ওই অস্ত্র সাজে সজ্জিত করলেই তো পারতেন। খরচ অন্তত ওই অর্গানাইজেশনাল খরচটা একটু কমতো। অনুব্রত মণ্ডল আর কাজল শেখ এরা দুজনেই এ ব্যাপারটা যদি একটু ভাবনা চিন্তা তো করতে পারতেন। দুজনেই তো উচ্চ পদে রয়েছে, একজন জেলা সভাপতি, একজন সভাধিপতি, দুজনেরই তো একটা দায়িত্ব আছে, তাই না? এই দুজনেই কেন বলুন তো এরকম রাজি হয়ে যাচ্ছে না আলাদা আলাদা এরকম সম্বর্ধনা নিতে? তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছেন নিজেদের মধ্যে সমন্বয় রেখে দল চালাবেন কাজল আর কৃষ্ণ। এই সমন্বয়টা কোথায়? একজন তৃণমূলের জেলা সভাপতি আর একজন জেলা সভাধিপতি, দুজনের তো একটাই কাজ হওয়া উচিত। দলের হাইকমান্ড যা বলবেন, যা বলে দেবে তাই মেনে চলতে হবে, তাই মেনে চলবেন, এটাই তো আশা করা উচিত। তাহলে এইভাবে একটা সারাক্ষণ যুদ্ধ ফিল আনাটা খুব জরুরি, নাকি ইচ্ছে করেই ফাঁকটুকু রেখে দিতে চাইছেন অনুব্রত মণ্ডল আর কাজল শেখরা? আসলে তারা ভেতরে ভেতরে দিদির মানে দলনেত্রীর নির্দেশটাই ফলো করছেন নাকি? নিজেদের মধ্যে সমন্বয় অটুট, এবং সেই অটুট সমন্বয়টাকে একটু লুকিয়ে রেখেই বিধানসভা ভোটের প্রস্তুতি নিচ্ছেন নাকি? বাইরে একটা যুদ্ধ পরিবেশ তৈরি করছেন, ব্যাপারটা কি এরকম? আসলে কিন্তু জানতে ইচ্ছে করছে, জানেন তো, এটা কি তাদের পারিবারিক শিক্ষা? মানে তারা যে রাজনৈতিক পরিবারের অংশ, সেই তৃণমূল কংগ্রেস পরিবারের, এটাই কি শিক্ষা নাকি? তৃণমূলের নাম্বার 1 আর নাম্বার 2 এর মধ্যেও তো একটা দূরত্ব তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছিল, এবং সেই দূরত্ব দিনকে দিন অনতিক্রম্য হয়ে যাচ্ছে বলে তো অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে। এবং আগামীকালের বৈঠকের আগে যে আলোচনা আরও প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, সেই আলোচনায় অনুপ্রাণিত হয়েই কি বীরভূমে এই দ্বন্দ্বের পরিবেশ তৈরি করে দ্বিধা বজায় রাখছেন অনুব্রত মণ্ডল আর কাজল শেখ জুটি? আসলে কিন্তু তারা জুটি।
ধরতেই হবে। জুটিতেই হয়তো বিধানসভার ভোটে লড়বেন, কিন্তু তার আগে সবাইকে আসলে তারা কি কনফিউজ করে দিচ্ছেন? কনফিউশন এই কনফিউশন জিনিসটা কিন্তু বড্ড মারাত্মক, জানেন তো। যত কনফিউশন, যত জায়গায় কনফিউশন, তত ভুল বোঝার সম্ভাবনাও। তৃণমূলের বৈঠকের আগে হঠাৎ করে বেশ কিছু কিন্তু কনফিউশন তৈরি হয়েছে। ফলে বুঝতেই পারছেন, যেখানে কনফিউশন আছে, যেখানে সলিউশন নেই, অথবা সলিউশন আছে কনফিউশন নেই, রাজনীতির ক্ষেত্রে সব পরিবেশে সব সম্ভাবনার কথাই তো মাথায় রাখতে হয়। আর সেই কথাগুলোই বলে ফেলতে হয় সেই সময়, যে কথাগুলো আপনারা জানেন না বললেই না। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র খুব ধাক্কা খেয়েছিলেন বলে শোনা যায়। মহিষাসুর মর্দিনীর মতো এরকম একটা অনুষ্ঠান যেটাতে তিনি মিশে আছেন আর কি, সেইখান থেকে তাকে আকাশবাণী বাদ দেবে, এটা বীরেন্দ্রকৃষ্ণ সম্ভবত ভাবতেও পারেননি, আশাই করেননি। দেখুন, উত্তম কুমার মহানায়ক হতে পারেন, কিন্তু আশ্বিনের শারদ প্রাতে তার গলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের কাছে কিন্তু চাপা পড়ে গেছিল। কিন্তু যা উত্তম কুমার পারেননি সেটাই তো করে দেখিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। কোন ভদ্রের কণ্ঠস্বর শুনতে বাঙালি এরকম অধীর আগ্রহে ওই বীরেন্দ্রকৃষ্ণের পর অপেক্ষা করেছে ভাবুন তো। মানে এটা নিয়ে যদি কম্পিটিশন হতো, মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে একমাত্র এই প্রতিযোগিতার মুখে ফেলে দিতে পারতেন সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, বেহালার বাসিন্দা, কিন্তু কালীঘাটের নামেই যিনি বেশি পরিচিত। বহু অপেক্ষার পর তার কণ্ঠস্বরের নমুনা পেয়েছে এবং যাচাই করেছে সিবিআই। মানে সে কি প্রবল প্রতীক্ষা, প্রবল কাকুতি মিনতি, বিভিন্নভাবে চেষ্টা, একটু গলার আওয়াজ ভাবা যায় না জাস্ট, সেইটা এতদিনে যাচাই হয়েছে। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, আরে কবে তো গলার আওয়াজটা পাওয়া গেল, তারপর এবার কি হলো তো কেউ বলেছে, সিবিআই বলেছে। আর একটা অডিও রেকর্ডিং কোর্টে পেশ করে সিবিআই দাবি করেছে সেটা একটা ফোনের রেকর্ডিং, যে ফোনের একদিকে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, অন্যদিকে কে? এখানেই এ যাবৎকালের সব থেকে সেরা কনফিউশনটা সিবিআই তৈরি করে দিয়েছে। আদালতের দ্বারা প্রাথমিক স্কুল নিয়োগ দুর্নীতির তদন্তে তৃতীয় চার্জশিট জমা দিয়েছে। আর সেই চার্জশিটে তারা কি করেছে জানেন? জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে। দেখুন, শেক্সপিয়ার যতই বলুন, নামে কি আসে যায়, এই নামেই তো যাবতীয় বিভ্রান্তি। এবং এই ব্যাপারে মাস্টারপিস হয়ে উঠেছে আমি দেখছি সিবিআই, জানেন, একের পর এক চার্জশিট জমা দিচ্ছে, তথ্য প্রমাণ জমা দিচ্ছে, আর সেখান থেকেই যাবতীয় কনফিউশন তৈরি হচ্ছে। এই যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে একটা চার্জশিট জমা দিল, তার কে, তিনি কে, তার কি পরিচয়, এটা তো সিবিআই স্পষ্ট করে বলে দিতে পারত, তাহলে তো ঝামেলা মিটে যেত, কনফিউশন থাকতো না। কিন্তু তা না, ওই জনৈক বলে রেখে দিয়েছে, আর সেখান থেকেই যাবতীয় সমস্যা। অথচ চার্জশিটে আর সব কিছু কিন্তু কেন্দ্রীয় তদন্তকারীরা একদম বিস্তারিতভাবে লিখেছেন, পরিষ্কার করে দিচ্ছেন, কোনো কিছু বুঝতে আপনার অসুবিধা হবে না। সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, মানে যারা যারা অভিযুক্ত, যে অভিযুক্তরা নাকি 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তোলার প্ল্যান করেছিলেন বলে এই সিবিআই উল্লেখ করেছে তার চার্জশিটে। এবং ওই জাস্ট ওই টাকা 2000-এর কাছ থেকে টাকা তোলা শুধু না, সিবিআই বলেছে তার বাইরেও আরও নাকি 100 কোটি টাকা তোলার পরিকল্পনা করেছিলেন কালীঘাটের কাকু সহ 3 জন। এবং সেই 100 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পাশাপাশি বাকি টাকার ভাগ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বা প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের মতো মানুষকে কিভাবে দেওয়া হবে, একদম বিস্তারিতভাবে সিবিআই বলেছে, সব বলেছে। বলেনি শুধু ওই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়টা কি। এবার সিবিআইয়ের কথা মতো কোর্টে পেশ করা তাদের ওই চার্জশিট অনুযায়ী যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে 15 কোটি টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ, এবং তা পাওয়া যাবে না শুনে
যিনি নাকি ওই অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাতিল বা দূরে বদলি করতে বলেছিলেন বলে এই তদন্তকারীদের দাবি, এবং সেই জন্য পার্থ চট্টোপাধ্যায়ের সাথে ওই জনৈক ভদ্রলোকের মন কষাকষি হয়েছিল বলে সিবিআই বলছে। সেই মানুষটার পরিচয়টা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? সেটা পরিষ্কার করে দিলে কি মহাভারত অশুদ্ধ হতো? তাহলে তার ঝামেলাই থাকতো না, নাকি সাসপেন্স ক্রিয়েট করছেন, বিল্ড আপ? হ্যাঁ, এমন একটা ওই হিচককের থ্রিলার যেরকম হচ্ছে পড়তে পড়তে রহস্য বাড়ছে, সেরকম একদম শেষে গিয়ে খুলবে বলে রেখে দিয়েছে নাকি। তাও সবাই বলে দেখেছো ওস্তাদের মার শেষ রাতে। এবার এখন যে কোন সময়টা, সকাল, ভোর, দুপুর, বিকেল, সন্ধে, কিছুই জানি না, কেউ বুঝতেই পারছে না। এটা নিয়েও তো কনফিউশন তৈরি করে রেখে দিচ্ছে সিবিআই। এমন একটা সিচুয়েশন তৈরি করে রেখে দিচ্ছে যে যার মতো চারপাশ থেকে ঢিল ছুঁড়ে বেড়াচ্ছেন, সব আন্দাজে, কিন্তু যে যেখানে লাগছে বলছেন ওটাকে টার্গেট করে ছুঁড়েছি। ইনফ্যাক্ট এই ঢিল ছোড়াছুরির প্রতিযোগিতায় সিবিআইও ওরকম করে ঢিল ছুটছে কিনা আমরা কিন্তু জানি না, হয়তো যেখানে লাগছে বলে দিচ্ছে ওটাই টার্গেট ছিল। বিশেষ করে এই প্রাথমিকে চাকরি দেওয়ার বিনিময়ে কালীঘাটের কাকু বা কুন্তল শান্তরুরা যে টাকা তুলেছিলেন, আর তার থেকে এই যে বখরা চেয়েছিলেন এই ভদ্রলোক, এই জনৈক ভদ্রলোক, এরকম গুরুত্বপূর্ণ অভিযোগ এনে সেটার মাঝখানে এত বড় একটা ফাঁক রেখে দেওয়া, এটা কেন? এই বিভ্রান্তি ছড়ানোর কি দরকার? এবং সব থেকে বড় কথা, এই বিভ্রান্তির ফলে এটাও তো লোকের মনে হতে পারে যে এই ইচ্ছাকৃতভাবে এরকম কারোর নামে দেখে দিচ্ছে না তো, নাকি এ ওই যেটা বললাম যেখানে লাগছে সেটাই বলে দিচ্ছে ওটাই করতে গেছিলাম। এর পাশাপাশি তাদের ট্র্যাক রেকর্ড তো অসাধারণ। তদন্তের দীর্ঘসূত্রিতা, তথ্য প্রমাণ পেশে ব্যর্থতা, এগুলো তো বারবার আমরা দেখেছি। আর আমরা দেখেছি কেন, বারবার আদালতে বিচারকরা কথা শুনিয়েছেন। তাদের জন্যই তো ওই আদালত পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে বাকি সব অভিযুক্তকে জামিন দিতে বাধ্য হয়েছে। পার্থবাবুকেও দিয়ে দেওয়ার মতোই একটা পরিস্থিতি তৈরি হয়ে বসে আছে, সেটাও তো আদালতই বলেছে। বা তাদের জন্য এই চাকরি প্রার্থীদের মধ্যেও কনফিউশন তৈরি হচ্ছে, আদৌ কি তদন্তটা শেষ হবে? তারা কি আদৌ চাকরি বাকরি পাবেন? যদি না পান তাহলে এত আন্দোলন করে, এত ধরপাকড় করে লাভ কি হলো? এই প্রশ্নগুলো যত উঠছে তত কনফিউশন বাড়ছে। আর এই কনফিউশন যারা তৈরি করেছেন সেই সিবিআই কর্তাদের কি এর সঙ্গে আরও একটা কনফিউশন জুড়ে দিয়ে ওই একটা ব্যাংক থেকে ধার নিয়ে আরেকটা ব্যাংকে ধার চোকানোর মতো একটা কনফিউশনের সলিউশন দেওয়ার জন্য আরেকটা কনফিউশন ক্রিয়েট করে দেওয়াটার একটা স্ট্র্যাটেজি নিয়ে নিয়েছে। ফলে দেখুন, এই গোটা বিষয়টায় আমরা মাঝখানে পড়ে আছি, অকুল পাথারে। আমরা, আপনারা, চাকরি প্রার্থীরা, এমনকি যাদের নামঠামগুলো বিভিন্নভাবে রয়েছে অভিযুক্ত, তারা পর্যন্ত সবাই অকুল পাথারে রয়েছে। আর চারপাশ থেকে নানা মুনির নানা মত শুনতে হচ্ছে। ভাইপো যে আসলে পিসির ভাইপো এটা বলা হলো না। ফলে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং ব্লা 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 নামটাকে অস্বীকার করতে তদন্ত পারল না, কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই, নাম রাখতে হলো। কিন্তু মোদিজি চাইছে না নামটা আসুক, অতএব নামটা আসলো না। আপনারও বুঝে নিতে অসুবিধা হচ্ছে না, আমাদেরও বুঝে নিতে অসুবিধা হচ্ছে না ওই জনৈককে। এই জনৈক শব্দের মধ্যে তদন্তের নিগূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। অপেক্ষা করুন, সব বেরোবে। যে অপরাধ, এই যে দুর্নীতি, তার অপরাধীদের চিহ্নিত করুন, তখনই সম্ভব যখন তদন্ত স্পষ্ট হবে, তদন্ত নিরপেক্ষভাবে হবে। কিন্তু এখানটাই দিদি আর মোদি তাদের মধ্যে যাই নাকি গোপন সমঝোতা আছে। বারবার আমরা দেখছি যে কেন্দ্রীয় সংস্থার এক একটা তদন্ত বারবার বিপদে পরিচালিত হচ্ছে। যেমন আর্জি করেও দেখলাম, শিক্ষক নিয়োগেও দেখছি, সর্বত্র একই জিনিস দেখছি। দেখুন, রাজা আর বিদ্বান ব্যক্তির মধ্যে তুলনা করা যায় না বলে সেই ছোট্টবেলায় পড়েছিলাম। কারণ রাজা বা রাজপুত্র, রাজপুরুষ, তারা নিজেদের দেশে সম্মানিত হন, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজ্যতে, সর্বত্র সমাদর পান।
এবার রাজনৈতিক নেতাদের মধ্যে একটা রাজা রাজা ব্যাপার থাকলেও আসলে কিন্তু তারা বিদ্বান, রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত এবং দীক্ষিত। তাই জন্য সব সময় সব জায়গায় তাদের মতামতকে গুরুত্ব দিতেই হয়। বিশ্বাস করুন, এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে বিরোধী নেতাদের মতামতে আমরা ভরসা রাখতে পারছি না। এর আগে এই প্রাথমিক দুর্নীতির তদন্তেই সিবিআই এর একটা নোট সামনে এসেছিল। কোর্টে পেশ করা সেই নোটে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, শিউলি সাহা, শওকত মোল্লা, রাজ চক্রবর্তী বা মমতাবালা ঠাকুরের মতো বেশ কয়েকটা চেনা চেনা নাম ছিল। কিন্তু সেই সব নামের মানুষ, মানে ওই সব নামে মানুষ যাদের বেশি করে চেনেন আর কি, তাদের নামই ওইগুলো কিনা, মানে তাদের নামই সিবিআই ওই নথিতে জানিয়েছে কিনা সেটা তাও জানা যায়নি। ওখানেও এই ফাঁকটা রাখা রয়েছে। উল্টে স্বনামধন্য নেতানেত্রীরা সমস্ত অভিযোগগুলো অস্বীকার করেছিলেন, বলেছিলেন ওগুলো অন্য কেউ হবে, অকারণ এই নামগুলো দেওয়াই হয়েছে উদ্দেশ্য প্রণোদিত হবে। এক্ষেত্রেও তাই হয়েছে। দেখুন, যদি অভিযোগ সত্যি হয়, অভিযোগ গুরুতর, কিন্তু এমনভাবে সেই গুরুতর অভিযোগটাকে পেশ করা হলো, সেই অভিযোগটাই খেলো হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার তো লোকজন এটা নিয়ে হাসি ঠাট্টা শুরু করবেন, হাসি ঠাট্টার ব্যাপার হয়ে যাবে। জনৈক একটা টার্ম তৈরি হয়ে যাবে লোকের মুখে মুখে। এখন ওই হয় না ভাইরাল টাইরাল কি, এখন সব গাদা গাদা দেখবেন এই সমস্ত জনৈক দিয়ে লোকজন রিলস টিলস তৈরি করে ছাড়ছে। মাঝখান থেকে কি হবে, বিষয়টার গুরুত্বটাই কমে যাবে। এটা কি করলো বলুন তো সিবিআই? এগুলোর কি খুব দরকার ছিল? হাতে প্রমাণ থাকলে পরিষ্কার বলুক, না থাকলে বলার দরকার নেই। এটাই তো মানুষজনের বক্তব্য। দেখুন, মানুষজন বিভিন্ন তদন্ত, তার দীর্ঘসূত্রিতা, তার ওঠা পড়া, আশা এবং আশাভঙ্গ, এই সমস্ত দেখতে দেখতে না এখন একটা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। দেখুন, এই চারপাশে যখন এই রকম জল্পনা কল্পনা, রটনা, কষ্টকল্পনা সব চলছে এবং সেই জনৈককে সেটা নিয়ে একটা নিগুড় গবেষণা চলছে, তখন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনেন তার আইনজীবী সঞ্জয় বসু কি দাবি করে বসে আছেন? তিনি দাবি করেছেন মরিয়া হয়ে তার মক্কেলের ভাবমূর্তি নষ্টেরই নাকি চেষ্টা করছে সিবিআই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ইমেজ নষ্টের চেষ্টা হয়েছে। তার মক্কেল তদন্তে সব রকমের সহযোগিতা করলেও সিবিআই ভিত্তিহীন অভিযোগ করছে বলে সঞ্জয় বসু দাবি করেছেন। এবার যখন এই বক্তব্যটা সামনে এলো, সবাই কিন্তু চমকে উঠেছিলেন। তার আগে অবধি যা যা কনফিউশন ছিল সেগুলো নিয়েই লোকে লটর পটর খাচ্ছে, কিন্তু ইনি তো একদম নির্দিষ্ট করে দিচ্ছেন। আর সেই দেখে অনেকেই বলছেন এটা কীরকম হলো, ওই অনেকটা ঠাকুর ঘরে কের মতো ব্যাপারটা হঠাৎ কেন হয়ে গেল? একজন আইনজীবী কেন এরকম করলেন? এটার পেছনে কী চিন্তা ভাবনা? দেখুন, এটা নিয়েও নতুন করে একটা বিরাট লোকজনের মধ্যে তোলপাড় চলছে, কিন্তু যে উনি হঠাৎ এরকম আগবাড়ি এই কথাটা বলতে গেলেন কেন, বিশেষ করে শাসক দল যেখানে চুপ করে বসে রয়েছে। চার্জশিট দেখিনি, আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটা আইনের বিষয়, যারা মামলার সঙ্গে সংক্রান্ত আছেন তারা তাদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয়টা আমি জানি না, দেখিনি, তার উপর দাঁড়িয়ে অনুমান ভিত্তিক কোনো মন্তব্য করব। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, কেন একজনের প্রতিক্রিয়া এলো? ওই বাকিরা কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মনে করলেন না যে শিক্ষা দুর্নীতির মাল আমি নিয়েছি? যিনি শিক্ষা দুর্নীতির মাল নিয়েছেন বলে সিবিআই চার্জশিটে উল্লেখ আছেন, তিনি মনে করছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন তার বিভিন্ন মারফত। দেখুন, সত্যি তো আইনের বিষয়, এই বলেই তো কুণাল ঘোষ এড়িয়ে গেলেন। এবার তৃণমূল নেতারা বিষয়টা এড়িয়ে গেছেন, আইনের বিষয় বলেছেন। আইনজীবী হিসেবে হয়তো বলার একটা অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু এড়িয়ে যাওয়া যেত না, যেতে পারতেন তো। কিন্তু সঞ্জয় বসু সেই রাস্তায় তো গেলেন না। আসলে এটা নিয়েও তো লোকজনের মনে এই প্রশ্নটা উঠছে, আমি তো জানি, আমাদেরই উঠছে, আপনাদেরও উঠছে। আমার কি মনে হয় জানেন তো, যেহেতু নামে অনেক কিছু যায় আসে, তাই তার মক্কেলের নামের সঙ্গে মিল দেখে অবস্থানটা স্পষ্ট করেছেন আইনজীবী সঞ্জয়। কারণ চুপ করে থাকলে সেটারও অন্যরকম মানে হতে পারত। আজকে জগন্নাথবাবু তিনি যেরকম বক্তব্য রাখছেন, তখন তার বক্তব্যের ধরনটা বদলে যেত।
তিনি সরাসরি আক্রমণ করতেন। দেখেছেন সব চুপ করে বসে রয়েছে কেন? কারণ তারা জানে তারা কি করেছে। উভয় সংকট একেই বলে আর কি। সেই জন্যই কোনো একটা রাস্তা, সুনির্দিষ্ট রাস্তা, পক্ষ, সেটা নিয়ে নিয়েছেন সঞ্জয়, আইনজীবী সঞ্জয়। তার মক্কেল যে কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন সেটা পরিষ্কার করে দিয়েছেন। সঞ্জয় শুনলেই আমার কিন্তু মহাভারতের কথা মনে পড়ে যায়, জানেন তো? সেই যে সঞ্জয়ের চোখ দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছিলেন ধৃতরাষ্ট্র, সঞ্জয় কমেন্ট্রি করেছিলেন ধারা বিবরণী। গীতার তো শুরুই হচ্ছে ওই ধৃতরাষ্ট্রের কথা দিয়ে। সঞ্জয়কে ধৃতরাষ্ট্র বলেছিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসুও। কৌরব আর পাণ্ডবরা সমবেত তারা হয়েছে ওই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে। তারপর কি হলো, কি করলো? বল গড়াতে বলেছিলেন আর কি, মানে আগে সেটা জানতে চেয়েছিলেন ধৃতরাষ্ট্র। এই নিয়োগ দুর্নীতির তদন্ত যে জায়গায় যাচ্ছে তাতে আমাদের নিজেদের কিন্তু এই ধৃতরাষ্ট্র বলে মনে হচ্ছে। সিরিয়াসলি বলছি, এই ধৃতরাষ্ট্র দৃষ্টিহীন ছিলেন। আমাদেরও তো চোখের সামনে সব কিছুই অন্ধকার। যা দেখছেন আদৌ কি দেখছেন? দেখার জো আছে? যা দেখছেন সেটা কিন্তু যা দেখছেন সেটা নয়। আমাদের সঞ্জয় তাহলে কে হবেন? মহুয়া মৈত্র কি সেই দায়িত্ব পালন করতে চাইছেন? যারা দলকে কালিমালিপ্ত করেছে, ডাক্তার, এটা রঘু ডাক্তার, চিৎকে চোর নয়, পকেট মার নয়, ৬০০ কোটি, তার চোর, তার বউ চোর, তার ছেলে চোর, তার চোদ্দ গোষ্ঠী চোর। ডাক্তার ঠিক বলছি, ভুল বলছি? আমার কি আজকে স্টেজে দাঁড়িয়ে বাড়িয়ে বুকে মিটিং করে মিথ্যে কথা বলতে এসেছি? আমি বাস্তব কথা বলছি। এই দলের আমি সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। যেই চোর ডাকাত, এই দুটো তিনটে চোর ডাকাতের জন্য আমাদের সকলের দায় কালি করে। দলের মধ্যেই চোর ডাকাত, তার জন্য দল কালিমালিপ্ত হচ্ছে। কে বলছেন? না মহুয়া মৈত্র, সাংসদ, এবং দায়িত্ব নিয়ে বলছেন। খেদে কাজ নেই, শুধু শুধু এরকম এসে এরকম সবার ওপর উঠে তিনি এতগুলো কথা বলবেন। বলছেন, সেটা সার্টিফাই করছেন যে বলা দরকার, মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে বলার দরকার, তাই তিনি বলছেন। এখানেই তো প্রশ্নটা। বললেন তো উনি ডাকাত, রঘু ডাকাতের কথা। কে ডাকাত, কে রঘু ডাকাত, কে ছিচকে চোর আমরা জানি না। সপরিবারে কে তৃণমূলকে কালিমালিপ্ত করেছেন সেটাও জানি না, কারণ মহুয়া মৈত্র বলেনি। আমরা শুধু জানি যে এই সভাটা হয়েছিল নদিয়ার বার্নিয়ায়। সভায় মহুয়া মৈত্র বক্তব্য রাখছিলেন এবং তার গোটা বক্তৃতার এই অংশটা ভাইরাল হয়ে গেছে। আরেকটা বিষয় আমরা জানি, শিক্ষা দুর্নীতি মামলায় ঘটনাচক্রে সপরিবারে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। এখন সপরিবারেই জামিনে মুক্ত। নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ, তার কি ওই নদিয়ার পলাশিপাড়ার বিধায়কের নামটা মনে পড়ে গেছিল? তাদের নাম না করেই কি এতগুলো কথা বলেছেন? আবার কনফিউশন। যদি মহুয়া মানিককে উদ্দেশ্য করে কথাগুলো বলেই থাকেন তাহলে তো পরিষ্কার যে শরিকি বিবাদে নদিয়া তৃণমূলও ওই ছোট্ট ছোট্ট নিউক্লিয়ার ফ্যামিলিতে ভাগ হয়ে গেছে। এরকম খণ্ড খণ্ড পরিবারকে নিয়েই তো কাল বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো চাইছেন যৌথ ফ্যামিলি নতুন করে এই কনসেপ্টটা চালু করা যায় কিনা। ভোট আসছে, খুব জরুরি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল বলে তো, সেরকম এক থা উংলি অনেক থা, এক থা তিতলি অনেক থা তিতলি। সেই ছোটোবেলায় দেখতাম, সেই রোববার দিন সকালে দেখাতো না কীভাবে সে তারা চারপাশ থেকে একজোট হয়ে কত কিছু করতো, সেরকম ব্যাপার আর কি। কাল সেই সমবেত ব্যাপারটাকেই করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তৃণমূলের বৈঠককে বলা হচ্ছে মেগা বৈঠক। সে বৈঠকে কী হবে? কালকের বৈঠক থেকে এই তৃণমূলে রদবদলটা ঘোষিত হয়ে যাবে নাকি
হবে না। এবার কী হবে সেটা তো তৃণমূল নেত্রী বলতে পারবেন, আমরা কি করে বলবো। আমরা শুধু আপনাদের সামনে কিছু ইঙ্গিত সাজিয়ে দিতে পারি। প্রথম ইঙ্গিত, 2023 সালের মতো এবছরও একই ছবি, বলা ভালো একটাই ছবি, নেতাজি ইন্ডোরের মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারোর ছবি নেই। দ্বিতীয় ইঙ্গিত, ভোট কুশলী সংস্থা আইপ্যাকের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। কয়েকদিন আগে ওই বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই বৈঠকে নাকি মমতা ব্যানার্জি বলেছিলেন ওই সমস্ত ফ্যাক্ট তিনি বোঝেন না, এজেন্সির ডেটাবেসে নাকি অনেক ভুল ত্রুটি থাকছে, তার থেকে তার দলের নেতাদের কথায় নাকি তার অনেক বেশি ভরসা আছে। আর তারপরেই বাজারে জোর হাওয়া উঠে যায় যে আইপ্যাককে 2019-এর লোকসভা ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে এনেছিলেন, সেই আইপ্যাকের সঙ্গেই আসলে দূরত্ব তৈরি করতে চাইছেন তৃণমূল নেত্রী। তাহলে কয়েকদিন আগে আইপ্যাকের কর্তা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যে করে এলেন, কেন কেন তাকে সময় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? যদি দূরেই রাখতে চাইবেন, কাছে আসতে দিলেন কেন? প্রশ্ন, ইঙ্গিত মাথায় রাখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে আমরা কি দেখেছি, কিছুতেই এক রাস্তায় হাঁটতে পারছেন না, মানে দূরত্ব তৈরি। এই গুজবে অনেকেই বিশ্বাস করছেন। আমরা যতক্ষণ, দেখুন, রাজনৈতিক নেতারা নিজেদের মুখে কিছু না বললে আমরা সেটাকে গুজব বলেই থাকি আর কি। তারাই তো আলটিমেটলি আমাদের বলিয়ে দেন সব কিছু, তাদের কথাই শেষ কথা, সত্য কথা। সুতরাং তারা যতক্ষণ না বলছেন এটা গুজব, এবং ঘটনাচক্রে এই গুজবে অনেকেই কিন্তু বিশ্বাস করছেন, এবং শুধু বিশ্বাস করছেন না, মজার ব্যাপার অনেকে এই গুজবে ভরসাও করছেন। অথচ আইপ্যাক কর্তা নবান্নে যাচ্ছেন এবং নিয়মিত ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুকটাক বৈঠকও হচ্ছে। এই সদ্য হয়ে গেল একটা। তৃণমূলের সংগঠনে প্রভূত রদবদল চেয়ে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লিস্ট জমা দিয়েছিলেন সে ব্যাপারে তো কোনো কনফিউশন নেই। অথচ মজাটা হচ্ছে যে অভিষেক প্রচুর রদবদল চেয়েছিলেন, প্রভূত বলেই দিয়েছিলেন, পারফরমেন্সের ভিত্তিতে তার মনে হচ্ছে ইধার কা উধার করার দরকার, তালিকা জমা দিয়ে দিয়েছেন তিনি। একদম ছুটি নিয়ে বসে পুরোটা পর্যালোচনা করে তালিকা তৈরি করে জমা দিয়েছেন। এবং তার মধ্যে আইপ্যাকের পরামর্শ ছিল, আইপ্যাকের পরামর্শ মেনেই এটা তৈরি হয়েছিল, এটা ধরে নেওয়া যেতেই পারে। কিন্তু কখনোই ধরে নেওয়া যাবে না সেই তালিকা মেনেই তৃণমূল কংগ্রেসে কোনো রদবদল হবে কিনা, আলটিমেটলি কালকে সেটা হবে কিনা, বা কালকে যেটা হবে তার সাথে সেই তালিকার যোগ থাকবে কিনা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বিধায়কদের ওপর ওই বললাম ভরসা করেছিলেন, এবং ভরসা করে তাদের 3টে করে নাম দিতে বলেছিলেন, মানে রদবদল করতে হলে বিকল্প নাম। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এতটা ভরসা করার পরেও তার আউটকাম কি জানেন, কি জানা যাচ্ছে জানেন? মাত্র 25% তৃণমূল বিধায়ক ওই নাম জমা দেওয়ার নির্দেশটা মেনেছেন। অরূপ বিশ্বাসের কাছে তারা নাম ঠাম লিখে কাগজপত্র জমা দিয়েছেন। এবার যদি মাত্র 25% এরকম নির্দেশটা মেনে থাকেন বা রদবদলের নাম দিয়ে থাকেন, প্রস্তাব করে থাকেন আর কি, তাহলে কি ধরে নিতে হবে তৃণমূলের বিরাট অংশের বিধায়ক দলে এই মুহূর্তে বিরাট কিছু বদল চাইছেন না? তাহলে তারা কি মনে করছেন যেভাবে তৃণমূল চলছে একদম ঠিক চলছে, পারফেক্ট, কোনো ত্রুটি বিচ্যুতি নেই? বলে না পারফেকশনের কোনো ইমপ্রুভমেন্ট হয় না, তারাও কি সেরকম ভাবছেন তৃণমূল একদম পারফেক্ট আছে, কোথাও জং ঠং লাগেনি? সুতরাং সংগঠনে নতুন মুখ টুকানোর কোনো দরকারই নেই। নিশ্চয়ই তাই, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার পরেও মাত্র 25% বিধায়ক কেন এই সংগঠনে বদলের জন্য নাম সুপারিশ করবেন? আচ্ছা, একটা কথা বলুন, ছোট্ট অঙ্ক, 100 থেকে 25 গেলে কত পড়ে থাকে যেন? 75। তাহলে এটাও তো হতে পারে যে এই 75% মনে করছেন অভিষেক তো নামের তালিকা দিয়েই দিয়েছে, ওটাই ঠিক। মানে দেখুন, এগুলো সব অপশান, সম্ভাবনা, আমরা সেই সব সম্ভাবনাগুলো নেড়ে চেড়ে দেখছি। এরা ভাবতেই পারেন দরকার নেই, আবার এটাও ভাবতে পারেন যে হ্যাঁ নামটা দিইনি, তার কারণ একটা নামের তালিকা তো জমা পড়েই গেছে, অভিষেক দিয়েছে।
আমরা যাই বলি না কেন, এটারও দুটো অপশানস আছে। এক, তারা মনে করছেন অভিষেকের তালিকা ওটাই ঠিক হবে, অথবা তারা ভাবছেন ওই যাই দিই না কেন আলটিমেটলি ওই তালিকা অনুযায়ী হবে, তাহলে দিয়ে কী হবে। মানে দেখুন, রাজনীতির একই অঙ্গে বহুরূপ, একই জিনিসের কতগুলো অপশানস খুঁজে যায়, এবং এই এতগুলো অপশানস যখন আপনার সামনে থাকে, এতগুলো এও হতে পারে ও হতে পারে, তখন তো কনফিউশন তৈরি হয়। আর এই কনফিউশনটাই রাজনীতি চায়, শেষ পর্যন্ত বজায় রাখতে চায়, তাহলেই না সুবিধে। তারপর শেষ কথাটা নেতারা বলবেন। এবার এই 25% বিধায়কের তালিকা একদিকে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকা আর একদিকে। এর মধ্যে আলটিমেটলি কোন তালিকাটা ফলো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তিনিই জানাবেন, শেষ মুহূর্তে জানাবেন, তার ওপরেই নির্ভর করছে। আমরা এক্ষেত্রেও মানে মেন ব্যাপারটা তো রদবদল, তাই আমরা জাস্ট দুটো সম্ভাবনা, এক্ষেত্রেও দুখান কথা আছে এর মতো, দুটো সম্ভাবনার কথা বলতে পারি। এক, তৃণমূল নেত্রীর মনেও ধারণা তৈরি হতে পারে যে দলের বড় অংশ কোনো রদবদল চাইছে না, এবং সেই ধারণার বশবর্তী হয়ে তিনি অভিষেকের ওই আমূল রদবদলের প্রস্তাবে জাস্ট জল ঢেলে দিলেন, তার তালিকাকে উপেক্ষা করলেন, ইনফ্যাক্ট রদবদলটাকেই উপেক্ষা করলেন। দ্বিতীয় সম্ভাবনা, এরপরেও হয়তো দেখা গেল তৃণমূলে বেশ কিছু রদবদল হলো, সেক্ষেত্রে কি ধরে নেওয়া যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তালিকাতেই শিলমোহর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর সম্ভাবনার এই দ্বিতীয় রাস্তাটা যদি খুলে যায়, তাহলে কি বলা যাবে তৃণমূলের প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে কোনো দূরত্ব আদৌ তৈরি হয়েছে? তো তখন মমতা অভিষেকের বৈঠকের মানেটা সবার কাছে স্পষ্ট হয়ে যাবে না তো, মনে হবে না তো দূরত্ব মেটেনি, কারণ বাস্তবে দূরত্বটা ছিলই না। সাংগঠনিক রদবদল তো হবেই, ঠিক সময় হবে। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি, যখন হবে আপনারা দেখতে পাবেন। একটু সময় লেগেছে, কিন্তু ঠিক হবে, সে আমি বলতে পারবো না, সে তো দলনেত্রীর সিদ্ধান্ত। প্রথমত তৃণমূল কংগ্রেস কি দল, দ্বিতীয় হচ্ছে কোনো পরিকল্পনা বৈঠক কি 15,000 লোকের উপস্থিতিতে হয়, তৃতীয় হচ্ছে যে এইটাকে বৈঠক বলছেন না, এটা হট্ট মেলা হচ্ছে, সেটাই তো বোঝা মুশকিল। তো যার ফলে তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্যান ক্লাব বলতে পারেন, সেখানে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে আকচাকচি চলছে। ঘর অগোছালো, এতটাই ভাঙাচোরা, এবং কখন কোন ঘরের কোন লোক পাশের কোন ঘরে চলে যায়, তারপর কে কোথায় শীত কাটে, এই নিয়ে এত দুশ্চিন্তায় পড়েছেন, নিজের সবচাইতে ঘনিষ্ঠ বাহিনীকে নিয়ে ঘর গোছানোর প্রচেষ্টায় মমতাকে এখন থেকেই লেগে পড়তে হচ্ছে। এই বৈঠক ডাকার মানে আগামী দিনে ভোট আসছে, তোমরা যে যা করেছো, যে যা করবে, ভোটে জেতার দায়িত্ব কিন্তু তোমাদের সকলকে নিতে হবে। মেরে ধরে লুট করে চুরি করে মিথ্যা ভোট দিয়ে ফল ভোট দিয়ে তোমাদেরকে দখল করতে হবে বাংলা, এই বার্তা দেওয়ার জন্য দিদি ওখানটায় ডাকছেন। যেহেতু 2026-এর বিধানসভা ভোট আসছে এবং বিজেপি গভীর যে চক্রান্তগুলো করছে, এবং নতুন মডিউল ভোটার লিস্টে অনলাইন কারচুপি, ফলে এগুলোকে মোকাবিলা করা নেত্রী দিক নির্দেশ করবেন। দেখুন, কুণাল ঘোষ ইঙ্গিত দিলেন কি, তার মধ্যে কিন্তু রদবদলের কথা নেই, দিক নির্দেশের কথা আছে। হ্যাঁ, এটা ঘটনা, বদল থেকে বা বদল রদ হওয়া সব কিছুর মধ্যেই একটা নির্দিষ্ট দিক নির্দেশ আছে। 3 ইডিয়টসের একটা গান খুব মনে পড়ছে, জানেন তো, কনফিউশন হ্যাঁ সলিউশন কা পাতা নেই। সলিউশন কি সত্যিই নেই, চারপাশে শুধু এরকম কনফিউশনই থাকবে? হ্যাঁ, সেটাই তো থাকার কথা। ওই বললাম, রাজনীতি যেখানে, সেখানে তো কনফিউশন ছাড়া আর কিছু থাকার কথাই নয়। সলিউশন হয়ে গেলে আর রাজনীতির কি দরকার? দেখুন, নেতাজি ইন্ডোরের সভামঞ্চে শুধুমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেটাও কি কনফিউশন তৈরি করছে নাকি? মাঝে মধ্যে এই কনফিউশনের মধ্যে আবার সলিউশনের কোনো ইঙ্গিত, মানে একটা সমাধানের ইঙ্গিতও থাকে। এই হঠাৎ ছোটোখাটো ইঙ্গিত না, কনফিউশন কিন্তু আবার উল্টো দিকে বাড়িয়েও দেয়।
দেখুন, তৃণমূলে ব্যক্তি পুজো নতুন কিছু নয়, এ নিয়ে দ্বন্দ্বটাও নতুন কিছু নয়। অতীতেও তো এই পেছনে ব্যাকড্রপে কার ছবি আছে কার ছবি নেই এই নিয়ে তো কত কিছু হয়ে গেল। কিন্তু সিপিএমে ব্যক্তি পুজো শব্দটা তো কমিউনিস্টদের ডিকশনারিতে নেই, কিন্তু এটা তারা বলেন বটে। আমার এই ক্ষেত্রেও খুব জানতে ইচ্ছে করে এই ডিকশনারিটা ঠিক কবে কোথায় লেখা হয়েছিল বলুন তো, কৌতূহল আছে কিন্তু। আর সেই কৌতূহলটা বেড়ে গেছে সিপিআইএমের রাজ্য সম্মেলনের শেষ দিনে। প্রকাশ্য সমাবেশ ছিল, সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাট আউট দেখা গেছে। দেখুন, তৃণমূলের 21শে জুলাই বা বিজেপির ব্রিগেডের সভা, এখানে এটা খুব স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদীর কাট আউট যদি না থাকে তাহলেই সেটা খবর। নেতাজি ইন্ডোরে মঞ্চের ব্যাকড্রপে অভিষেকের ছবি এখনো না থাকাটা খবর। কিন্তু আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি অবশ্য চলেও আসতে পারে, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না, কিন্তু সেটা তো পরের কথা, ওটা নিয়ে কাল আলোচনা করব। কিন্তু সিপিআইএমের সম্মেলনে সেখানে তো কারোর কাট আউট থাকাটাই খবর। সিপিআইএম এই কাট আউটের বোঝা নিতে চাইবে না, নিশ্চিতভাবেই চাইবে না। বলবে সম্মেলনে আগত কমরেডরা স্বেচ্ছায় এনেছিলেন, দল বলেনি। মুশকিলটা এখানে, এই বাজারেও যে কর্মীরা সিপিএমের জন্য রাস্তায় নামছে, সভায় আসছে, তাদের ইচ্ছেকে কি গুরুত্ব দেওয়া হচ্ছে নাকি এখনও চাপিয়ে দেওয়াটা চলছে? দেখুন, সিপিআইএমের মতো রেজিমেন্টের দলে বুক ফাটলেও মুখ ফোটে না সহজে, তাই দ্বন্দ্ব ঝামেলা এগুলো চট করে প্রকাশ্যে বোঝা যায় না। কিন্তু রেজাল্টটা, দক্ষিণ 24 পরগনার পদ নিয়ে এই বাজারেও তো পদত্যাগের হিড়িক দেখছি, যখন একটা সিট নেই, মানে পদই নেই, বিধায়ক পদ, সেখানে নিজেদের পদ যেটুকুনি আসছে, নিজেদের জিনিসপত্রই নিজেরা যখন ভাগ যোগ করে নিচ্ছেন, সেখানে সেই পদত্যাগ, এগুলো কিন্তু রেজাল্ট। এই রেজাল্ট থেকে রাজনৈতিক দল শিক্ষা নেয়, আর সিপিএম না, ওদের আলাদা করে তো শিক্ষা নেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা ইনবর্ন, জন্মগত। তাই শিক্ষা নেওয়ার থেকে শিক্ষা দেওয়ার দিকেই ঝোঁকটা বেশি। নতুনদের দিকে এই বামমনস্ক আজকের ছেলেমেয়েরা যে ঝুঁকছে, এটা তো দেখা যাচ্ছে। কিন্তু বাম নেতারা তারা কি বুঝছেন? দেখুন, দুধে রাজনীতিকদের একটা বড় গুণ হচ্ছে তারা হাওয়া বুঝতে পারে। এই ঝোঁকটা আঁচ করতে পেরেছিলেন বলেই কি খোদ বিমান বসু আমাকে দেওয়া একটা সাক্ষাৎকারে মীনাক্ষীকে ক্যাপ্টেন বলেছিলেন, এবং তাও আজকে নয়, আজ থেকে অনেক দিন আগে। মীনাক্ষী আপনাদের ইনসাফ যাত্রা করলো যুব ব্রিগেডকে নিয়ে, তার কালিমিনেশন হচ্ছে ব্রিগেডে। এবার তার যে প্রচার হচ্ছে তাতে মীনাক্ষীকে খুব বড় মাপে প্রজেক্ট করা হচ্ছে। আমি প্রজেক্ট বলবো, বিরোধীরা বলছেন এরকম কাট আউট নির্ভর রাজনীতি, এটা বামেদের ছিল না, এরা সব নতুন নতুন করছে আর কি। এটা কি মানে আপনি বলেন পরিবর্তিত সময়, এখনকার বড়দিন বা এখনকার নিউ ইয়ার্স তো এখনকার মতোই হবে, সেটার সাথে প্যারিটি রেখে নাকি আপনারা চিন্তাভাবনা বদলাচ্ছেন? দিস ইজ দ্য ফার্স্ট টাইম একজন ইয়ং লেডি সে ডিওয়াইএফের সেক্রেটারি হয়েছে, আগে ছিল না। এবং শি ইজ টেকিং ট্রাবল, all type of trouble, physical trouble, like young man. আগেকার দিনে মানুষও বলতো স্বাধীনতা সংগ্রামের সময়, এই ক্যাপ্টেন বলতো, পাড়ায় আড্ডা মারছে, বলো ক্যাপ্টেন শুনে যাও একটু কথা, সে একটু ডাকাবুকো, তাকে ক্যাপ্টেন বলে, ও তো ক্যাপ্টেন। কাজেই ক্যাপ্টেনের প্রচার হচ্ছে, এটা আগে তো কোনো মানে ফিমেল ডিওএফের সেক্রেটারি ছিল না, হয়তো সেই জন্য বেশি হচ্ছে। এখন বুঝতেই পারছেন, সময়ের দাবি মেনে বিষয়টাকে ব্যক্তি পূজা হিসেবে দেখতে চাননি বিমান বসু, কিন্তু তার দল কি কনফিউশনটা কাটিয়ে উঠতে পারছে? ব্যক্তি পুজোয় যদি ভক্ত আর পুরোহিত হাজির হয়, ক্ষতি কোথায়? আসছে তো তাও। মীনাক্ষীকে সামনে রেখে সিপিআইএম কর্মী সমর্থকদের চাঙ্গা করতে চাইছে, ভালো কথা। আর এর সঙ্গে সঙ্গে
আরেকটা দিক থেকেও তো তাদের চিন্তাভাবনাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, যেগুলো নিয়ে আবার কিন্তু কারোর মধ্যে কনফিউশন তৈরি হতেই পারে। দেখুন, সিপিআইএমের প্রকাশ্য সমাবেশের মঞ্চে রামকৃষ্ণের ছবি থাকছে, এটাও তো আমরা দেখছি। বামেরা সচেতনভাবেই তো ধর্মের চৌকাট ডিঙন না। তাহলে রামকৃষ্ণ দেব কমিউনিস্টদের মঞ্চে কি করে এলেন? তারা কি ধর্ম আর জিরাফ দুদিকেই আশ্রয় খুঁজছে সিপিআইএমের রাজ্য কমিটি? ঘুরে বেড়ারা কি এই রামকৃষ্ণের বিপুল ভক্তকুলকে আকৃষ্ট করার চেষ্টা চলছে? যেরকম আজকাল ওই বিভিন্ন নির্দিষ্ট ভোট ব্যাংক বানিয়ে জনগণকে ভোট ব্যাংক হিসেবে ধরে এ সংখ্যাগুরু, এ সংখ্যালঘু, এ মহিলা, এ পুরুষ, এ যুব, তেমনি এ ভক্তকুল, এই রকমভাবে ভাগযোগ করে নির্দিষ্ট করে টার্গেট করে কি তারা নিজেদের ভোটের অঙ্কটা মেলানোর চেষ্টা করছেন? দেখুন, বামেদের সভা সমাবেশে মনীষীদের ছবি নতুন নয়, কিন্তু রামকৃষ্ণ, সিপিআইএমের রাজ্য সম্পাদক বলেছেন, দেশ এবং দেশবাসীর চোখ খুলে দিতে যত মত তত পথের বার্তা দিতেই নাকি তারা রামকৃষ্ণের ছবি রেখেছেন। সিপিআইএম কি এই বার্তাটা দলের ভেতরেও দিতে চাইছে? সমষ্টি আর ব্যক্তির মধ্যে এতদিন তারা সমষ্টিকে গুরুত্ব দিয়েছে, এখন ব্যক্তিকেও গুরুত্ব দিচ্ছে। আসলে যত রকম মত আর পথ আছে সবটাকেই কি তারা বাজিয়ে দেখতে চাইছেন? কারণ মোদ্দা কথা তো বাতাসা, ভোট বড় বালাই, শূন্যের থেকে সব সংখ্যাই বড়। সেটাই কি রামকৃষ্ণকে সামনে রেখে বলতে চাইছে রাজ্যের প্রাক্তন শাসক দল? যারা বলতো তারা ধর্মকে নিয়ে তারা কত রকম কথা বলতেন, এতদিন বাদে এসে যাদের আমরা শ্রদ্ধা করি ওরা শ্রদ্ধা করেনি কখনো, আজকে তাদের রাজ্য কমিটির প্রদর্শনীতে তাদের ছবি। তো ফলে ওরা কাকে কখন কী নিয়ে করছে তাদের ব্যাপার, কিন্তু গোটা জিনিসটাই একটা অপ্রাসঙ্গিক। আরে সিপিএমের সম্মেলনে মন্দিরের ছবি দিয়েছে, ও গাধাদের কে বলবে যে ঐতিহ্য মানে কি? আমরা হুগলি জেলার ঐতিহ্য তুলে ধরেছি। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ, গণতন্ত্রের এর চেয়ে কোনো বেশি ভালো ব্যাখ্যা হতে পারে না। বৈচিত্র্যের এই যে বহুত্ববাদের যে প্রশংসা করছে এবং লড়াই করছে, তার সঙ্গে মেলে আমরা সেই ঐতিহ্য তুলে ধরেছি। সুতরাং তিনি মেলালেন। বিতর্কটা তৃণমূল তৈরি করেছিল, তৈরি যদি না করত সেলিম সাহেবকে এই ব্যাখ্যাটা দিতে পারতেন। এটাই রাজনীতির কৌশল, যার জন্য প্রয়োজন ভোট কুশলী, পুরো প্রেক্ষাপটটা তৈরি করে দেবে। এবার এই ভোট কুশলী সংস্থাকে নর্মালি সিপিআইএম কটাক্ষই করে, কিন্তু কনসেপ্টটাকে অবজ্ঞা করে থাকতে পারছে কি? মোহাম্মদ সেলিম কয়েক মাস আগে বিজ্ঞাপনের আকারে ভোট কুশলীর আহ্বান জানিয়েছিলেন। অভিজ্ঞতা সম্পন্ন পলিটিক্যাল অ্যানালিস্ট চাওয়া হয়েছিল বিজ্ঞাপনে। আর রাজ্য সম্মেলনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কোথায় শক্তি, কোথায় দুর্বলতা, কোথায় খামতি, এগুলোকে সব তুলে ধরা হয়েছে। তারপরেও সেটা খোলাখুলি স্বীকার করতে একটা অনীহা কিন্তু নজরে পড়ছে। কেন এই দ্বন্দ্ব, কেন এই দ্বিধা? দেখুন, আধুনিকীকরণের যুগে আধুনিক অস্ত্রই তো লাগবে, এতে এত রাগ ঢাকের কী আছে মশাই? সময়ের দাবি মেনে যদি ব্যক্তি পুজো করতেই হয়, যদি প্রফেশনাল সংস্থার দ্বারস্থ হতেই হয়, হতে হবে। শূন্যের চেয়ে ক্ষতি আর কী হবে? দেখুন, ইজমের থেকে কিন্তু ইগো বড় নয়, তেমনি সংগঠনের চেয়ে ব্যক্তিও বড় নয়। এই বাজারেও তো দক্ষিণ 24 পরগনা জেলা কমিটিতেই বললাম, পদ নিয়ে পদত্যাগের কাণ্ড কারখানা দেখছি। তাই ব্যক্তি পুজোটা ঠিক না বেঠিক, এই মুহূর্তে এই নিয়ে সিপিআইএমের অন্দরে দ্বিধাদ্বন্দ্ব, এগুলো তো অহেতুক, অনর্থক, লাভ নেই তো। আসল লক্ষ্য যদি তাদের থাকতেই হয়, সেটা অন্য জায়গায় থাকা উচিত। সিপিএমের ব্যক্তি পুজোর একটা ক্লাসিক উদাহরণ দেওয়া যেতে পারে আপনাদের, জানেন তো? তাহলে বুঝতে পারবেন যে সব কিছুকেই রাজনীতির একটা অঙ্গ হিসেবে দেখা যেতে পারে, রাজনৈতিক স্ট্র্যাটেজির অঙ্গ হিসেবে দেখা যেতে পারে। সে সময় ভারত চীন সীমান্তে চরম উত্তেজনা আর তীব্র সংকটে পড়েছিল সিপিআইএম। একদিকে রাষ্ট্রদ্রোহের তকমা, কারণ চীনের সাথে সম্পর্ক, কমিউনিস্ট চীন, আর আরেকদিকে সংগঠনের অন্দরের বিবাদ। পার্টি কর্মীদের সংহত করার তখন ভীষণ প্রয়োজন ছিল। উপায় কি? সর্বসম্মতিক্রমে একটা প্রস্তাব উঠে এলো,
কাকাবাবুর জন্মদিন পালন করতে হবে। ভাবা যায়, ব্যক্তি পুজোর বিরোধী কমিউনিস্ট পার্টিতে একজন জীবিত নেতার জন্মদিন পালিত হবে, তাও আবার সর্বসম্মতিক্রমে। আসলে এই ক্রাইসিসের বাজারে এই প্রস্তাবটা এসেছিল সংগঠনের ওই সংহতিটা পুনরুদ্ধারে। সর্বসম্মত প্রস্তাব হলো, একজনই অবশ্য বিরোধিতা করেছিলেন, তিনি কাকাবাবু মুজাফফর আহমেদ। মানে এই রকম জায়গায় ন্যাচারালি তিনি কাকাবাবু মানতে পারেননি। কিন্তু তীব্র সাংগঠনিক ক্রাইসিসে ব্যক্তি পুজোর এই উদাহরণটা যেরকম রয়েছে, তেমন ক্রাইসিসে বা ক্রাইসিস অতিক্রম করার ইতিহাস বা ক্রাইসিসে ভেঙে পড়ার ইতিহাস, কোনোটাই তো কমিউনিস্ট পার্টিতে খুব কম নেই। তাহলে এত ভাবনা চিন্তার কী আছে? আর বাংলার রাজনীতি এমন ক্রাইসিস সিপিআইএম কোনোদিন দেখেছে নাকি? এর আগের কোনো কিছুতে এই এখনকার ক্রাইসিসের সঙ্গে তারা মেলাতে পারবে? তাই দেরিতে হলেও নতুন কিছু মানতে যখন হচ্ছে বা নতুন কিছু উঠে আসছে, তখন সেটা মেনে নেওয়া ছাড়া উপায় কি বলুন তো? ক্যাপ্টেন মানে অধিনায়ক, একটা খেলার দলে তাদেরও ক্যাপ্টেন থাকে। যুব সংগঠনে তাকে তো আমরা সেক্রেটারি বানিয়েছি, সেখানে উচ্ছ্বাস উৎসাহ বড় সমাবেশ তা থাকতেই পারে, ফলে সেইভাবে কেউ হয়তো নিয়ে এসছেন। না না, কোনো দল ব্যক্তি পূজায় বিশ্বাস করবেন কি করবেন না, সেটা তাদের পুরোপুরি রাজনৈতিক দর্শনের বিষয়। মার্ক্সীয় সাহিত্যে লেখা আছে কিনা জানি না যে এইরকম পরিস্থিতি হলে পরে সামনে এরকম কাউকে খাড়া করতে হবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। লড়াই সরাসরি তৃণমূল বনাম বিজেপির। তো ফলে ওরা কাকে কখন কি নিয়ে করছে তাদের ব্যাপার, কিন্তু গোটা জিনিসটাই একটা অপ্রাসঙ্গিক, শূন্য। বামপন্থী নামে আছে, বামপন্থী বলে সেই তো ধরা নেই কোথাও। বিরোধী রাজনীতি করছে এইটুকুই জানি। আর যার কথা বলছে সে বিনাকি, তার তৃণমূল সিপিএম পার্টিতে সে পপুলার লিডার, তাই তার দলের কর্মীরা মনে করেছে কাটা তার থাকা দরকার। কোনো পেশাদারি সংস্থা তাদের তোমরা সব ছিলে, পেশাদারিত্ব অর্জন করতে বলেছি আমরা পেশাদার সংস্থাকে বার করতে পারি না। আইপ্যাক নামের সঙ্গে দেখবে আমেরিকান ওই সংস্থাগুলোর নাম দেখবে সব একই রকম, তাই তো? সিপ্যাক আছে, তাহলে এটা বোঝা যায় আমাদের এরকম নয়, আমাদের ইনবিল্ট ইনহাউস ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করেছি আমরা। এইটাই হচ্ছে সমস্যা। জলে নামাবো কিন্তু চুল ভেজাবো না। দেখুন, সমষ্টির ভরসা থেকে বিধানসভায় শূন্য, এখন যদি ব্যক্তিকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়ানো যায় বা ভোট কুশলী পেশাদারদের পরামর্শে দলের কিছু লাভ হয়, সেটা তো ভবিষ্যতের জন্য রাজনীতির যে ক্রমবিবর্তন তার একটা অধ্যায় হবে, এবং সেটার রাজনীতিক যারা ভবিষ্যতে আসবেন তাদের জন্য একটা শিক্ষণীয় অধ্যায় হবে। এবার এই এক্সপেরিমেন্টেশনটারই নাম তো রাজনীতি। রাজনীতির অনেকগুলো মানে আছে, কিন্তু সেগুলোর বাইরে দাঁড়িয়ে যদি একটু নিরপেক্ষভাবে দেখা যায়, তাহলে নিজেদের যে সময়োপযোগী করে তোলা এবং নিজেদের যে উদ্দেশ্য সাধন, সেই রাজনৈতিক চিন্তাভাবনাটা যদি কোনো দল করতে না পারে, তাহলে কিন্তু তাদের একটা জিনিসই বলা যায়, লুপ্তপ্রায়।